নিতাই তার গরুর গাড়ি নিয়ে পথের মধ্য দিয়ে যাচ্ছিল। একজন যাত্রীকে পথে নামিয়ে যাত্রী ভাড়া দিতেই সে বলল, ধন্যবাদ, সাবধানে বাড়ি ফিরবে কিন্তু ভাই। হুর হুর হুর, কানো ধেনু, তাড়াতাড়ি চল বাবা, গঞ্জ থেকে ফিরতে এমনি কত দেরি হয়ে গেছিল, পথে আবার যাত্রী নিয়ে তাকে গন্তব্যে পৌঁছাতে আরো খানিকটা দেরি হয়ে গেল। না জানি গিন্নি কত দুশ্চিন্তা করছে। গরুর গাড়ির গাড়োয়ান নিতাইয়ের হাঁকেই তার দুই বলদ ধেনু আর কানু চলতে শুরু করলো। যদিও সারা দিন মাল বয়ে বলদ দুটোর অবস্থাও তখন বেশ সঙ্গীন। আসলে নিতাইয়ের কাজটাই এরকম। গ্রামের লোকেদের মাল নিয়ে সে গঞ্জে যায়, সেখানে বিক্রি করে দিনের আলো থাকতেই ফিরে আসে। ফেরার পথে কিছু যাত্রী হলে তাদেরকে গাড়িতে চাপিয়ে নেয়। এর ফলে দুটো পয়সা বেশি রোজগার হয়ে যায়। কিছুটা এগোতেই হঠাৎই নদীর এক সাঁকোর সামনে একজন মহিলা তাকে দেখে হাত নাড়াতেই নিতাই গাড়ি থামিয়ে দিল। দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে একটু পৌঁছে দেবে? তুমি কে গা? এই রাতের বেলা এই নদীর ধারে কি করছো? নদীর ওই পারে আমার বাপের বাড়ি, নৌকো করে এই পারে এসেছি। বাড়ি থেকে বেরোতে খানিক দেরি হয়ে গিয়েছিল। এখন দেখি পথ ঘাট একদম ফাঁকা, একটা গরুর গাড়ি পর্যন্ত নেই। আহা হা, একা মেয়ে মানুষকে অমন রাতের অন্ধকারে তারা ছেড়ে দিলে? তা তুমি কোথায় যাবে গা? আমি পেখমপুর যাব, ওইখানেই আমার শ্বশুর বাড়ি গো। যদি দয়া করে একটু পৌঁছে দাও। হ্যাঁ, বলো কি? পেখমপুর তো আমার গা, আমি তো সেদিকেই যাচ্ছি। উঠে এসো, উঠে এসো দেখি। তোমার বাড়িও পেখমপুর? তা বেশ ভালোই হলো, এতক্ষণে যেন মনে বল পেলাম, নইলে ভয়ে যেন বুক দূর দূর করছিল। তোমার কোনো ভয় নেই বোন, আমি তো ওই পথেই যাচ্ছি। তোমাকে তোমার গ্রামে পৌঁছে তবে বাড়ি ফিরবো। এবারে উঠে এসো দেখি তাড়াতাড়ি। বলছি, হ্যাঁ গা, আমার এই পুঁটুলিটা একটু তুলে দিতে সাহায্য করবে? এ আর এমন কি, তুমি গাড়ির ওপরে গিয়ে বসো। আমি তোমার থলিটাকে বাবারে বাবা, বলি থলিতে কি ভরেছ গো? ওজন দেখে মনে হয় বাড়ির সব জিনিসই এটাতে ঢুকিয়ে দিয়েছো। না গো না, আসলে মায়ের বাড়ি গেছিলাম গো, আর মা বাপকে তো জানোই, নিজের শেষ সম্বলটুকু তারা দিয়ে দিলেন। সে যা বলেছ, বাপ মায়ের মতো দুনিয়ায় কেউ হয় না গো। আমার বাপ মা সেই কোন কালে মরেছে, এখনো মনে পড়লে চোখে জল আসে। সেইটাই তো আফসোস গো, মা বাপের বড় আদরের মেয়ে আমি। ছোট থেকেই তারা আমাকে অনেক যত্নে বড় করেছেন। তাই? তোমার আর ভাই বোন নেই বুঝি? না গো দাদা, তাই তো ছোট থেকেই বাবা আমাকে ছেলের মতো মানুষ করেছিলেন, শিখিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে। ও বাবা, তাহলে তো তুমি বেশ সাহসী বোন। সাহসী কিনা জানি না দাদা, তবে অন্যায়ের সাথে আমি কখনোই আপোষ করিনি, মরে গেলেও করব না। তোমার সাথে কথা বলে বড় ভালো লাগলো বোন। এই দেখো দেখো, কথায় কথায় জিজ্ঞেস করতে ভুলেই গেছি। তা বোন, তোমার ঘর আমাদের গ্রামে বললে তো, তা কাদের বাড়ি গো? মণ্ডলদের বাড়ির কাছেই গো। স্বামী আমার শহরে কাজ করে, মাসে 2-3 দিনের জন্য আসে, তাই ভাবলাম বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তা বেশ করেছো বোন, বাপ মায়ের জন্য মন কেমন তো করবেই। তা তোমার স্বামী তো তোমাকেও শহরে নিয়ে যেতে পারে, তাহলেই তার তোমার মন কেমন করবে না? সেই কথা ওকে কতবার বলেছি গো দাদা, কিন্তু শহরে অনেক খরচ, 2 পয়সা রোজগার করলে 4 পয়সা খরচ হয়ে যাবে, তাই কবে ও আসবে সেই পথ চেয়ে এখানেই বসে থাকি। তবে তাকে দোষ দেওয়া যায় না, কি আর করবে বলো? তবে রাতের অন্ধকারে এমন করে আর একা এসো না, দিনকাল ভালো নয়। সে তো বটেই দাদা, দিনকাল বেজায় খারাপ। নাও বোন, পেখমপুর এসে পড়েছে, এখানেই নামবে নাকি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব?
নিতাই নিজের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন কোনো উত্তর আসে না তখন সে আবার বলে, কই গো বোন, কিছু বলছো না যে? কথাটা শেষ করে নিতাই পেছনে তাকাতেই চমকে গেল। সেখানে কেউ কোথাও নেই। কি হলো? মেয়েটা পথে কোথাও নেমে গেল নাকি? এই তো পেছনে বসে কথা বলছিল, পথে পড়ে গেল না তো? কিরে নিতাই, কি হয়েছে? অমন করে কি ঘুরছিস? আর বলো না দাদা, আমার গরুর গাড়িতে একটা মহিলা যাত্রী আসছিল, বলল ওর বাড়ি নাকি পেখমপুর গ্রামে। এখানে আসতেই যখন বললাম গ্রাম এসে গেছে, নেমে পড়ো, পেছনে তাকিয়ে দেখি সে নেই। নেই মানে? কোথায় গেল? পথে কোথাও নেমে যায়নি তো, সেটাই তো ভাবছি। তাহলে তো আমাদের চোখে পড়তো। আমরা তো কিছুক্ষণ আগে থেকেই তোর গাড়ির পেছন পেছন আসছি। তাহলে সে গেল কোথায়? নদীর সেই সাঁকর পাড় থেকে গাড়িতে চাপলো, আমাকে দিয়ে ওর ভারী থলিটা গাড়িতে ওঠালো। থলি? কই দেখ তো, থলিটা নিয়ে নেমেছে কিনা। না গো দাদা, দেখো দেখি, থলিটা তো এখানেই রেখে গেছে। থলিটা খুলে দেখ তো দেখি কি রয়েছে। হ্যাঁ, দামি জিনিস থাকলে সে কি আর রেখে যেত? অন্য লোকগুলোর কথা শুনে নিতাই এগিয়ে গিয়ে থলিটা খুলতেই তার চোখ বিস্ফারিত। সে মুখে গোঙানির মতো শব্দ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। নিতাই, নিতাই, কি হলো রে? তোর কি হলো রে? আরে থলিতে কি দেখলো যে অজ্ঞান হয়ে গেল? দেখ তো রে। ওরে বাবা রে, এ তো দেখি একটা মেয়ের লাশ গো। এটা এখানে এলো কি করে? ওরে, এটা তো আমাদের গ্রামের বীরেনের বউ রে। আজকে সকাল থেকে তো বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরে এত আমার বউ বলছিল সে তো নাকি কার সাথে পালিয়েছে। তবে কি? তার মানে এ নিশ্চয়ই এই নিতাইয়ের কাজ দাদা। বেটা যখন দেখেছে ধরা পড়ে যাবে তখন মটকা মেরে পড়ে গেছে। ওরে ওরে বজ্জাত নিতাই, ওঠ ওঠ বলছি। মুহূর্তের মধ্যেই ওই দুই গ্রামবাসী নিতাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিতাই যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। এরূপ পরিস্থিতি দেখে সে যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। নিতাই বলল, তোমরা আমাকে এইভাবে মারছো কেন? আমি কি করেছি? এটা আরামজাদা, নিজে অপরাধ করে আবার সাধু সাদা হচ্ছে। হ্যাঁ বল, বীরেনের বউয়ের সাথে কি করেছিস বল। বীরেনের বউ? কে বীরেনের বউ? কি বলছো কি তোমরা? দেখেছো দেখেছো দাদা, বেটা কেমন রঙ্গ তামাশা করছে। তুই জানিস না বীরেনের বউকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। গ্রামের সকলে বলছিল সে নাকি কোন ছেলের সাথে পালিয়েছে। হ্যাঁ, সত্যি করে বল, সেটা তুই ছিলি তাই না? আর হয়তো কিছু মনোমালিন্য হয়েছিল বলে খুন করে এক মহিলা যাত্রীর গল্প ভেতেছিস, তাই তো? বল বলছি, তাড়াতাড়ি বল। তোমার দোহাই দাদা, দয়া করে এমন মিথ্যে বদনাম দিও না। আমি বীরেনকে চিনি না, আর না তার বউকে। তাহলে তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন? হ্যাঁ, আমি তো এটা দেখে জ্ঞান হারিয়েছিলাম যে এতক্ষণ যেই মহিলা আমার গাড়িতে বসে গল্প করতে করতে এলো, এটা তারই লাশ। তুই সত্যি বলছিস তো? আমি আমার ছোট বাচ্চাদের মাথার দিব্যি করে বলছি দাদা, এই মহিলা কিছুক্ষণ আগে আমার গাড়িতে উঠে বসেছিল। আমার তো ভাবলেই মাথায় কেমন যেন সব তালগোল বাকিয়ে যাচ্ছে। এক কাজ করি, আমরা গরুর গাড়িটা বীরেনের বাড়ির সামনে নিয়ে যাই। হ্যাঁ, ওকেও তো দেখাতে হবে। ওদের কথা শুনে নিতাই গাড়িটা নিয়ে বীরেনের বাড়ির দিকে নিয়ে চলল, কিন্তু তার মাথায় বারবার একই কথা চলছিল। সে যেন বিশ্বাস করে উঠতে পারছিল না যে এটা কি হয়ে গেল। যেই মেয়েটা তার সঙ্গে বসে বসে এত সুখ দুঃখের গল্প করছিল, হঠাৎ করে থলিতে তার মৃতদেহ এলো কি করে? কিছুক্ষণের মধ্যেই বীরেনের বাড়িতে গাড়িটা পৌঁছলো। ডাকাডাকি হাঁকাহাঁকি শুনে বীরেন বাইরে এসে বলল, বীরেন, এই বীরেন, শিগগিরই বাইরে আয়। কি হয়েছে দাদা, এত রাতে তোমরা? অন্য দুজন বলতেই নিতাই সমস্ত ঘটনাটা সংক্ষেপে বলেই থলিটার মধ্যে মহিলার মৃতদেহ দেখা মাত্রই, লতা,
লতা লতা ওঠো ওঠো, লতা লতা কথা বলো। ওরা তো বলছিল লতা অন্য কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু কিন্তু আমি এটা কি দেখছি? লতা লতা চোখ খোলো লতা। বাবা বাবা বীরেন বীরেন, নিজেকে সামলা, এমন পাগলের মতো করিস না। কি করে সামলাবো দাদা, কি করে সামলাবো আমার লতা? আমি যে কিছু বুঝতে পারছি না। সত্যি করে বলতো বীরেন, বাড়িতে কি তোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল? আমি তো আজকে বিকেলে ফিরেছি দাদা, আমি তো কিছুই জানি না। বাড়ি ফিরতে লতার খোঁজ করলে বাবা মা বলল লতা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তুমি সেটা মেনে নিলে দাদা? তুমি তো জানতে তোমার বউ কেমন। জানতাম আমি জানতাম লতা এমনটা নয়, কিন্তু এটাও জানতাম লতা এখানে খুশি নেই। ও বলল হ্যাঁ গো, আজ না গেলেই নয়, আরো কটা দিন থেকে যাও না। তোমাকে ছাড়া এখানে আমার একদম ভালো লাগে না। অমন বললে হয় কি লতা? কাজে তো যেতেই হবে, কাজে না গেলে রোজগার করব কেমন করে? তাহলে তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো, তোমার সাথে আমি উড়ে ঘরেও থাকতে পারবো। এই কি হয়েছে লতা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? বাবা মায়ের ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওরা আমাকে দুই চোখে সহ্য করতে পারে না। তুমি না থাকলে ব্যবহার যেন আরো খারাপ হয়ে যায়। ও কি কথা লতা, ওরা আমাদের গুরুজন, ওরা শাসন করলে সেটাকে মনে নিও না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, দেখো। তুমি এত ভেবো না। এবারে আমি আসি। হ্যাঁ, সেদিন তো আমি বুঝিনি দাদা যে যে এটাই লতার সাথে আমার শেষ দেখা। তাই তাই বাড়ি ফিরে মা বাবা যখন বলল, বাবা মা এমনটা কেন বলল? ততক্ষণে বীরেনের বাবা মা বাইরে এসে গেছে। বাড়ির বাইরে আসতেই তারা লতার মৃতদেহটা দেখেই তাদের মুখের রং যেন ফ্যাকাশে হয়ে গেল। বীরেন ওদেরকে দেখেই বলে উঠল, তুমি তো বলেছিলে লতা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। মা, তুমি তো বলেছিলে লতা দুশ্চরিত্র, কুলটা। তাহলে তাহলে লতার এরকম অবস্থা হলো কি করে? মা বলো বলো, কি করে হলো? সে আমরা কি করে জানবো খোকা? হয়তো যার সাথে পালিয়েছিল তার সাথে ঝামেলা করে কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার কি? এমনিতেই তো আমাদের দু চোখে সহ্য করতে পারতো না। মিথ্যে মিথ্যে মিথ্যে, তোমরা মিথ্যে কথা বলছো বাবা। লতা আমাকে অনেকবার বলেছিল পণের জন্য তোমরা ওকে চাপ দাও, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করিনি। আর করিনি বলেই হয়তো আজকের দিনটা দেখতে হলো আমাকে। লতা, তুমি কোথায় গেলে? তুই এই নষ্ট মেয়ের জন্য আমাদের ওপরে সন্দেহ করছিস বাবা? দেখো এই তো সন্তান। চুপ চুপ, একদম চুপ। আমি কাপুরুষ যে তোমাদের কথা মেনে নিয়েছিলাম, কিন্তু এবারেও যদি আমি না প্রতিবাদ করি আমার লতার আত্মা শান্তি পাবে না। আমি জানি যা হয়েছে এই বাড়ির মধ্যেই হয়েছে। বলো কি হয়েছিল, বলো তোমরা। হ্যাঁ, আপনাদেরকে বলতেই হবে। লতা নিজে বলেছিল ও অন্যায় সহ্য করতে পারে না। ও বলেছিল কিন্তু আমাকে। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল, তাই তো? বলুন বলছি, বলুন, নইলে মোড়লকে ডেকে বিচার সভা বসাবো। বিচার সভা বসালে কিন্তু আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এখনো সময় আছে, সত্যিটা বলে দিন। বলছি, আমি সব বলছি। ওর জন্য, এই সব কিছু ওর জন্য হয়েছে। আমি কিছু করিনি, বিশ্বাস কর খোকা। তোর মা লতাকে কোনোদিন সহ্য করতে পারতো না। সেই দিন এখনো সেই উনুনে আঁচ দিয়ে যাচ্ছ? বলি রান্না বাসন মাজা কখন হবে শুনি? কাঠগুলো ভিজে রয়েছে, তাই একটু সময় লাগছে মা। এই তো এখনই ধরে যাবে। না, এ তো রোজকার ব্যাপার। বলি তোমার বাপ কি পনে 10টা 20টা চাকর দিয়েছিল, নাকি যে এতক্ষণ ধরে কাজ করছো? দাসী চাকর দেওয়ার মুরদ আছে নাকি ওই হাবাতে বাপের? অনেক টাকাটাই পুরোটা দিল না, এদিকে মেয়েটাকে তো দিল গলায় ঝুলিয়ে। আপনি আমার বাবার নামে এমন করে কথা বলছেন কেন? আপনারা যা যা চেয়েছিলেন বাবা তো সবটা দিয়েছিল। তাই বুঝি?
তাহলে তোমার বাবা জমি বিক্রি করে যে মোটা টাকা পেল সেটা দিচ্ছে না কেন? কবে থেকে চাইছি। আপনারা কেন বারবার একই কথা বলেন বলুন তো? ওটা আমার বাবার সম্পত্তি, ওটা ওনারা কেন দেবেন? তাছাড়া বাবা মায়ের অবর্তমানে সবটাই তো আমার, তাহলে আমি এখন কেন চাইবো? কারণ আমরা বলছি তাই চাইবে। শোনো মেয়ে, তোমাকে তো আর আমরা বসে বসে গান্ডে পিণ্ডে গেলাবো না। এখানে থাকতে গেলে বাবার থেকে টাকাটা নিয়ে আসতে হবে। ক্ষমা করবেন বাবা, কিন্তু আমি ওর বিবাহিত স্ত্রী, আর এখানে আমার ভরণ পোষণ তিনি দেন, আপনারা নন। আর রইল বাবার থেকে টাকা চাওয়ার কথা, আমি ভিখিরির মতো হাত পাততে পারবো না। ওরে হারামজাদি, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাদের মুখে মুখে কথা বললি, আজকে তোর একদিন কি আমার একদিন। রাগে অপমানে বীরেনের মা যেন হিতাহিত জ্ঞান হারায়। উনুনের পোড়া কাঠটা দেখতে পেয়ে সেটা তুলে লতার মাথায় সজোরে বাড়ি মারে। ঘটনার আকস্মিকতায় লতা এতটাই হতভম্ব হয়ে গেছিল যে সে মাটিতে ছিটকে পড়ে। হতভাগী, তোর এত সাহস! তুই আমাকে চিনিস না, আজকে তোকে মেরেই ফেলবো তোকে। আরে থামো থামো গিন্নি, করছোটা কি? এটা কি করলে? মেয়েটা যে আর নড়ছে না। কি গো, মরে গেল না তো? এ কি কাণ্ড করেছো? ও যে মরে গেছে, এবার কি হবে? মরেছে ভালো হয়েছে, আপদ বিদে হয়েছে। আমার ছেলে শহরে কাজ করে, ওর জন্য আমি একের পর এক পাত্রী লাইন লাগিয়ে দেব, তুমি দেখো না। কিন্তু এর লাশটাকে কি করবে? আর আজকে খোকা ফিরলে তাকেই বা কি বলবে? হ্যাঁ, ও তুমি ভেবো না, এই আপদের লাশটাকে একটা বড় থলিতে ভরে আমরা নদীর জলে ভাসিয়ে দেব, কেউ টের পাবে না। আর খোকা ফিরলে বলবো মেয়ে ছেলেটা অন্য ছেলের সাথে পালিয়েছে। এ সত্যি গিন্নি, এই শয়তানি বুদ্ধিতে তুমি সেরা। তোমরা দুজনে মিলে আমার লতাকে মেরে দিলে? হায় হায় হায়, কি করলে তোমরা? এটা তোমরা কি করলে? ছি 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 ছি, আমাদের গ্রামে এত বড় অন্যায় হয়ে গেল আর আমরা টের অবধি পেলাম না। তাও তো ভালো নিতাই ছিল। হ্যাঁ, ওর জন্যই তো তোর বউ সুবিচার পেল। হয়তো ওর মাধ্যমেই সে নিজের ওপর হওয়া অপরাধের শাস্তি দিতে চেয়েছিল। শাস্তি তো পেতেই হবে দাদা। যারা আমার নির্দোষ লতাকে অকারণে খুন করেছে তাদেরকে আমি পুলিশে দেব। কি বলছিস খোকা? আমরা যে তোর বাবা মা, তুই আরেকটা বউ পেয়ে যাবি, কিন্তু মা বাবা পাবি না রে। আমার ঘেন্না হচ্ছে তোমাদের মা বাবা বলে ডাকতে। এর থেকে আমি অনাথ হলে বেশি খুশি হতাম। ছি ছি। দাদা, তোমরা এখনই পুলিশে খবর দাও। আর নিতাই, হ্যাঁ, বলো দাদা। আমি জানি না লতা কেন তোমাকে এইসব জানালো, কেন আমাকে বললো না, আমি জানি না। কিন্তু কিন্তু তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আজকে তুমি ছিলে বলে আমার লতা সুবিচার পেল। আমাকে ক্ষমা করো লতা, তুমি আমাকে ক্ষমা করো।